ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি যে ইন্ডিয়াতে ইলিশ মাছ দিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন, এটা আপনি ঠিক করেন নাই। সজীপদের জয়কে বলবো যে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে আপনি দেশে ফিরে আসেন। আপনার মা তো ফিরতে পারবে না, কারণ আপনার মা পালিয়ে গেছে। আপনার নামে তো কোথাও এখনো পর্যন্ত মামলা হয়নি। সুতরাং আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান ফিরে আসেন। সে বলছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, তো আসেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় কিনা হয় দেখেন, আন্দোলন করেন। আপনি পালাইছেন কেন? আপনি তো পালাইছেন। ডক্টর ইউনূস আমেরিকাতে আছেন এবং আমেরিকায় তিনি থাকাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রশ্ন খুব সিরিয়াসলি উঠে গেছে দেখি, কারণ গতকাল একটা টক শোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে, ডক্টর ইউনূস অনেক বেশি আমেরিকাকে বাংলাদেশের সাথে এনগেজ করছেন কিনা, এবং সেটা ভারতের সাথে এনগেজমেন্ট দেখে আগের সরকারের সাথে আমাদের যে ভয় ছিল সে ভয় আমরা পাবো কিনা, এই ধরনের একটা প্রশ্ন আমাকে টক শোতে করা হয়েছিল। সেখানে আমি সংক্ষেপে বলেছিলাম, সেটা একটু আমার অবস্থানটা বিস্তারিত বলতে চাই এখানে। আরেকটা ব্যাপারে আমার মনে হয় একটু কথা বলা দরকার। ডক্টর ইউনূস আরেকটা ইন্টারভিউ দিয়েছেন আমরা নিউ ইয়র্ক টাইমসের সাথে, সেখানে তিনি মূলত ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন, কিন্তু অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থা আসলো এবং একটা পর্যায়ে নির্বাচনের আলাপ এসছে, এবং সেই আলাপের পর ডক্টর ইউনূসের মুখ থেকেও তিনি যা বলেছেন তাতে নির্বাচনের একটা রোড ম্যাপ, তাতে নির্বাচনের একটা টাইম ফ্রেম কি আমরা পাচ্ছি, এই প্রশ্নটাও আসতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা ক্ষিপ্ত ছিলেন বা তার মধ্যে যে ভয় ছিল, সেই ভয়ের জায়গাটা কিন্তু ইতিমধ্যে কেটে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলে দিয়েছেন তিনি নির্বাচনে আসলে যাবেন না, বা প্রধানমন্ত্রী হওয়ার কোনো লোভ তার নাই, বাংলাদেশকে সংস্কার করতে চান। সারা বাংলাদেশে এখন ডক্টর ইউনূস ঝড় চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি যে বৈঠকগুলো করেছেন, যে প্ল্যানারি সেশন বলা হয়, তো সেই প্ল্যানারি সেশনগুলোর যে ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, স্টিল ছবি, এগুলো যেভাবে ভাইরাল হচ্ছে, এর ফলে আমাদের দেশের যারা জনগণ, বেশিরভাগ মানুষ মনে করছে যে আমেরিকা বলতে গেলে এখন বাংলাদেশকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে। এদিকে শেখ হাসিনার ছেলে জয় নতুন করে যখন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের নির্বাচন নিয়ে রয়টার্সকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া হবে, এরপর থেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে বলতে পারেন যে খাল থেকে বের হয়ে আসতেছে। তারা দাবি জানাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। এদিকে শেখ হাসিনার ছেলে জয় বড়ই লাফালাফি করছে ফেসবুকে, ইউটিউবে। অবশেষে শেখ হাসিনার ছেলে জয়কে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাশেদ খান। তাছাড়াও আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বর্তমানে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমেরিকা গিয়েছে এবং সেখানে জো বাইডেনের সাথে একটা আন্তরিকতার একটা ছবি প্রকাশ পেয়েছে এবং হুলস্থুল কাণ্ড সৃষ্টি হয়েছে, যেটার কারণে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বলছে যে জো বাইডেনের সাথে যারাই গলাগলি করছে তাদেরই জীবন দশায় ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। যারাই জো বাইডেনের সাথে মিলিত হতে গেছে তাদেরই 12টা বেজে গেছে এবং ইউনূসেরও 12টা বাজবে, এরকমই অনেকেই অনেক ধরনের অপপ্রচার চালাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো, গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন কথা না বাড়াই, এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। সজীপদের জয়কে বলবো যে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে আপনি দেশে ফিরে আসেন। আপনার মা তো ফিরতে পারবে না, কারণ আপনার মা পালিয়ে গেছে। আপনার নামে তো কোথাও এখনো পর্যন্ত মামলা হয়নি। সুতরাং আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান ফিরে আসেন। সে বলছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, তো আসেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় কিনা হয় দেখেন, আন্দোলন করেন। আপনি পালাইছেন কেন? আপনিও তো পালাইছেন। আপনি ইন্দোরের গর্তে লুকিয়ে থেকে আপনি খানিক পর একটু পর আপনি ফেসবুকে পোস্ট দেন, ভিডিও বার্তা দেন, এগুলো কি? পালিয়ে থেকে রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে দেশে ফিরতে হবে। গণহত্যা চালিয়েছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে, সুতরাং অবশ্যই আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। এবং বাংলাদেশের জনগণ তো দাবি রাখছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সুতরাং এই যে জনগণের যে মতামত, সেটি মূল্যায়ন করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে যদি আগামীতে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের অনাস্থা সৃষ্টি হবে, তার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। এখন শোনা যাচ্ছে যে 10 বছর নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে। আমরা বলতে চাই 10 বছর নিষিদ্ধ করা হবে, এটি জনগণ মানবে না। গণহত্যার সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হতে হবে। যদি আওয়ামী লীগকে বিলুপ্ত করা লাগে গণহত্যার দায়ে, তাদেরকে বিলুপ্ত করে দিতে হবে। সুতরাং জয় মামা যতই বলুক যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, জয় মামার কথা মানুষ আর এখন শোনে না। জয় মামা যদি রাজনীতি করতে চায় তাকে বলবো আপনি বাংলাদেশে ফিরে আসেন। দেখেন, আমরা যখন কোটা সংস্কার আন্দোলন 2018 সালে করি, তখন আমরা যে ব্যানারে আমরা আন্দোলন করি সেই ব্যানারটিকে ব্যবহার করে আমরা কিন্তু রাজনীতি করি নাই। আমরা পরবর্তীতে নাম পরিবর্তন করেছি ছাত্র অধিকার পরিষদ। আমরা নাম পরিবর্তন করে পরবর্তীতে ছাত্র সংগঠন গঠন করে আমরা রাজনীতি করেছি, ডাকসু নির্বাচনে অংশ নিয়েছি এবং একই সাথে আমাদের দল গঠন করা হয়েছে, যুব সংগঠন, ছাত্র শ্রমিক সংগঠন আমরা গঠন করেছি এবং আমরা রাজনীতি করছি আমাদের মতন করে, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি। এখন যে বিষয়গুলো আমরা দেখছি যে সমন্বয়করা এমন ভাব ধরছে যে তারাই সব কিছু করেছে আর বাকিরা কেউ কিছু করে নাই। এই যে 15 বছর ধরে সংগ্রাম, এই সংগ্রাম কি তারা স্বীকার করে?
তারা বলেছে, এমনকি এই সমন্বয়কদের একজন শীর্ষ নেতৃত্বে আছে, আমার সাথে টক শোতে ছিল, তিনি আমাকে বলছেন যে 18-র আন্দোলন আর 24-এর আন্দোলন এক না। ওই সময় কোটা আন্দোলন চলছে, অথচ 18 না হলে তো 24 হয় না। সে আমার সামনে বলে যে 18-র আন্দোলন 24-এর আন্দোলন এক না, অথচ সেই 18 সালের কোটা আন্দোলন যে সফলতা সেটাই কিন্তু পরবর্তীতে ফিরিয়ে আনার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে দেখেন, তারা যদি এরকম মনে করে যে 18-র সাথে 24-এর মিল নাই, আরে 18 তৈরি না হলেই তো মানে 24 হয় না। বাপ ছাড়া কি সন্তান হয়? বাপ হয়েছে বলে তো সন্তান হয়েছে, সেটিকে স্বীকার করতে হবে। সেটিকে স্বীকার অনেকে করছেন। এবং সমন্বয়করা দেখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানকার ট্রেজারার এবং প্রভিসি তাকে শপথ পাঠ করিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে 2 জন সমন্বয়ক গার্ড অফ অনার গ্রহণ করেছে। এটি মানুষ ভালোভাবে নেয়? কোনোভাবেই নেয় না। এবং দেখেন যে আপনার সমকালীন নিউজ কি 64 জেলার যে ডিসি নিয়োগ হয়েছে তার মধ্যে 56 জন আওয়ামী লীগের তালিকার, এবং সেখানে 2 জন সমন্বয়কের নাম এসেছে, হাসনাত এবং সার্জি। তাদের পরামর্শে তানভীর নামের একজন ব্যক্তি, তিনিও নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছে, সেই তাদের পরামর্শে নাকি 56 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রেস ব্রিফিং করেছে হাসনাত, এখনো পর্যন্ত সার্জি প্রেস ব্রিফিং করেছে, মিডিয়াতে কোথাও বলেছে যে আমরা সাথে জড়িত না। তো এই অভিযোগগুলো যখন আসছে তখন তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। একই সাথে তারেক রহমান বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ এবং তিনি একটি বড় দলের প্রধান। আজকে তাকে নিয়ে যখন তাসসিলের সাথে বক্তব্য দেয় একজন সমন্বয়ক হাসনাত, তখন তো আসলে বিএনপি নেতাকর্মীরা যারা সমর্থক তারা ভালোভাবে নিবে না। এবং তারা বলছে যে এক ফেসিবাদকে সরিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না। তোমরা জানতা না যে বিএনপি ফেসিবাদ, গণ অধিকার পরিষদ ফেসিবাদ, জানতা না? তো জানার পরে জামাত ফেসিবাদ জানতা না? এই দলগুলোকে ইঙ্গিত করে তো বলছে তারা, তার মানে তারা ক্ষমতায় যেতে চায়। তারা বোঝাতে চাচ্ছে যে সবাই খারাপ, আমরা একমাত্র ভালো, আগামীতে আমরা ক্ষমতায় যাবো। এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে দলগুলো আসলে তাদের সাথে আর নাই। এখন যদি তারা মিছিল ডাকে, প্রোগ্রাম করে, বিক্ষোভ সমাবেশে ডাক দেয়, 1000 জন হয় কিনা আপনি দেখেন। কারণ দলগুলো তাদের প্রয়োজনে তাদেরকে সামনে রেখে আন্দোলনের পিছন থেকে সমস্ত রসদ জুগিয়েছে। এবং এটা তো আমরা জানি, তাদের সাথে সমন্বয় করেই তো আসলে দলগুলো নেমেছে। দলগুলো সমন্বয়কদেরকে বলেছিল যে তোমরা যদি এক দফার ঘোষণা দাও, তোমাদের সাথে আমরা সর্বশক্তি নিয়োগ করে নামবো। এটা তো মিথ্যা না? এখন যদি তারা বলে যে আমরা জানতাম না, দলগুলো আমাদের পিছনে ছিল। দেখেন, সমন্বয়করা যখন 6 জন পুলিশের হেফাজতে, তখন একজন সমন্বয়ক কি বললো? সে বললো যে জামাত, বিএনপি হেফাজত, আপনারা সবাই নামেন। তখন তারা দলগুলোকে ডাকলো, অর্থাৎ আন্দোলন যখন সফল হয়ে গেল, তখন রাজনৈতিক দলগুলো হয়ে গেল ফেসিবাদ, হ্যাঁ, আর আমরা সবাই ভালো। এখন তো এই সময়টা আসেনি। এখন সময়টা হলো সবাই এক থাকা, কারোর বিরুদ্ধে না বলা। সমালোচনায় যে আজকে হয়েছে, কারা শুরু করেছে? হাসনাত, সার্জিক, তাদের বক্তব্যের মাধ্যমেই তো আজকে এই ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে। বিএনপির কোনো নেতা কি হাসনাত, সার্জিক বা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বলেছে? আমরা বলেছি? যখন তারা এরকম বলতে আসে, লাগামহীনভাবে যা মন চায় বলতে আসে, তখন কিন্তু পাল্টা জবাব বা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো এটি আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের উচিত থেমে যাওয়া, কারোর সমালোচনা কেউ করা উচিত না। কিন্তু সমন্বয়টা থামবে কিনা আমি জানি না, কারণ বিভিন্ন জায়গায় যে ধরনের বিতর্কিত কর্মযজ্ঞের সাথে তারা লিপ্ত হচ্ছে, যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। জি, ও হ্যাঁ, এটি তো একটি সবথেকে বড় দুর্বলতা যে আপনি টাকা তুলেছেন কাদের জন্য? আপনি বানবাসী মানুষের জন্য। তো আপনি সাথে সাথে দিয়ে দিবেন। আপনি বলছেন যে টাকা ব্যাংকে, তাও 2 টাকা না, 4 টাকা না, 5 টাকা না, 100 টাকা না, 9 কোটি টাকা আপনি ব্যাংকে রেখে দিয়েছেন, বলছেন যে এটা দিয়ে তাদেরকে বাড়িঘর করে দেওয়া হবে। আপনি ঘোষণা দিয়েছিলেন, আপনাকে তো জবাবদিহিতা করতে হবে, মানুষকে সবকিছু জানাতে হবে, সেটি তো তারা জানায়নি। দেখেন, আরো বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে। আমাদের ছাত্র অধিকার পরিষদ 64 জেলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, শিবির ছিল, ছাত্রদল ছিল, এবং আপনার অন্যান্য সংগঠন ছিল। আজকে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে রাজনীতি করতে চাইলে তোমাদের ওই সংগঠন পদত্যাগ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি যে ইন্ডিয়াতে ইলিশ মাছ দিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন, এটা আপনি ঠিক করেন নাই। আমি ইলিশ মাছ দেওয়ার পক্ষে, কারণ আমাদের ভিতর কি বলবো, মানবতা বলে একটা কথা আছে। আমরা মানবতা দেখাই দিছি। কি মানবতা? কারণ ইন্ডিয়াতে দুর্গাপূজা, এই মুহূর্তে ইন্ডিয়াতে যেভাবে ইলিশের দাম বেড়ে গেছিল, দুর্গাপূজা তাদের প্রচুর ইলিশ মাছের চাহিদা হয়। সেই ক্ষেত্রে আমরা মানবতার দিকে তাকায় ইলিশ মাছ দিলাম। তখন কি বললেন আপনারা? যে শেখ হাসিনা হয়তো ইলিশ মাছ দিত, তখন আপনারা এটা বললেন যে ইলিশ মাছ শেখ হাসিনা দিত ফ্রি, আমরা দিচ্ছি টাকার বিনিময়ে। দ্যাটস গুড। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনাকে তো চিনলাম না, আপনাকে চিনতে পারলাম না, কারণ আপনি এক সময় এক কথা বলেন, আমি এক সময় এক কথা বলি, আপনাদেরকে আগেও বলছি, এখনো বলি যে আমরা সমালোচনা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেন আগামীতে যেই সরকারের ক্ষমতা আসুক না কেন, তাদের ভুলগুলো দেখাই দিতে চাই, সমালোচনা করি। সমালোচনা করা মানে হেল্প করা, এটা আগেও বলছি, আজকেও বলতেছি, ভবিষ্যতেও বলবো। সরকারের কোনো ভুল হলে অবভিয়াসলি সমালোচনা করবো। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ভালো দিকগুলো, এই যে আপনার জাতিসংঘের অধিবেশনে গেছে, তাকে নিয়ে মানুষ যেভাবে মাতামাতি করতেছে, এটা তুলে ধরছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? বিকজ বিগত সময়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা কখনো বাংলাদেশের কোনো টিভি চ্যানেলকে এইভাবে প্রচার করতে দেয় নাই যে হুইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। সে আরো ভুল তথ্য দিচ্ছে। সে বলছে সুদখোর, সে বলছে যে অলিম্পিকের মতো জায়গাতে মশাল দোষে টাকা দিয়ে নোবেল পুরস্কার নিচে, সেটাও টাকা দিয়ে নিছে, বিভিন্ন ধরনের তথ্য দিছে যে সে টাকা দিয়ে সবকিছু করে। আসলে তা না, সে প্রকৃত একজন সম্মানিত ব্যক্তি। তো এই জিনিসগুলো আমরা তুলে ধরছি, এটা তার ভালো দিক। অবভিয়াসলি বাংলাদেশের জন্য গর্বে, কারণ বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান হিসাবে তার যে পৃথিবীতে এত বড় একটা অবস্থান, এটা তো আমাদের জন্য গর্বে। এটা এই জিনিসগুলোর দিক দিয়ে আমরা তার প্রশংসা করছি। কিন্তু ইলিশ মাছের যে ব্যাপারটা, ইলিশ মাছ যখন দিল তখন পক্ষে ছিলাম, ইলিশ মাছ দেওয়ার পক্ষে ছিলাম। ইলিশ মাছ দেওয়ার পক্ষে কেন ছিলাম? যে আসলে মানবতা, যে দুর্গাপূজা দেই বলতে তো খাওয়ার অধিকার আছে। এখন কিন্তু শেখ হাসিনা তো ফ্রি দিত, আমরা টাকা বিনিময় দিচ্ছি। কিন্তু আমরা মানবতা দেখাবো, আগে তোমার দেশের মানুষ। আমি ইন্ডিয়াতে 1 কেজি ইলিশ মাছ দিচ্ছি 1180 টাকা করে, কিন্তু সেম সাইজের ইলিশ মাছ বাংলাদেশি যারা আছে ওরা 1500 টাকা 1600 টাকা করে কিনে কেন খাবে? ওয়াই?
আপনি ইন্ডিয়াতে রপ্তানি করেন, কোনো নিষেধ নাই। আমাদের বৈদেশিক মুদ্রার খুবই প্রয়োজন আছে, কারণ বাংলাদেশের যে অর্থনীতি অবস্থা, আমাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন আছে। দ্যাটস গুড। সেক্ষেত্রে আমরা ইলিশ মাছ যদি রপ্তানি করি আমরা কিছু বৈদেশিক মুদ্রা পাবো। হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। কিন্তু আপনাকে তো এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে যে আমি যে ইলিশ মাছটা দিচ্ছি ইন্ডিয়াতে 1180 টাকা করে, আর আমার দেশের মানুষ সেই ইলিশ মাছটা কিনে খাচ্ছে 1500 টাকা করে, এটা তো মেনে নিতে পারলাম না। আপনি যদি ইলিশ মাছ ইন্ডিয়াতে 1180 টাকা করে দেন, অবভিয়াসলি বাংলাদেশে সেই ইলিশ মাছটা আপনাকে 800 টাকা যেন বাংলাদেশের মানুষ কিনে খেতে পারে সে অবস্থা তৈরি করতে হবে, কারণ আমাদের চাহিদাকে পূরণ করতে হবে। এটা ইন্ডিয়ারও চাহিদা। বিশেষ করে ইন্ডিয়াতে খোলা বাজারে এক কেজি ইলিশ মাছ বিক্রি হয়েছে 2400-2500 টাকা করে ইন্ডিয়াতে। তাহলে আমরা এত মানবতা কেন দেখাইতে যাবো? 1 কেজি ইলিশ মাছ, ওকে, আমরা বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাঠাইলাম, পাঠানোর পর ওদের এখানে একটু দাম কমুক। আমরা তো এমন মানবতা দেখাইতে বলি নাই যে আমার দেশের মানুষ কিনে খাইতে পারবে না, বাজারে গেলে ইলিশ মাছের দাম শুনে ফিরে চলে আসবে, আর আমরা তার থেকে কম দামে ইন্ডিয়াতে ইলিশ মাছ দেবো। সো যারা আছেন উপদেষ্টাতে, যারা আছেন তাদেরকে বলি, প্লিজ জাতির সাথে ফাজলামি করবেন না। এটা কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার সরকার না, এটা মাথায় রাখবেন। এটা আপনার ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে বসানো হয়েছে। তো আপনারা এমন কোনো কাজ করবেন না যেন কোনো প্রশ্নবিদ্ধ হন। আপনাদের কিন্তু এখানে বসানো হয়েছে সংস্কার করার জন্য, আপনাদেরকে সংস্কার করার জন্য এখানে বসানো হয়েছে, কারো আখের গোছানোর জন্য না। এইটা ভুলে যাবেন না। আপনাদের সংস্কার করার জন্য বসানো হয়েছে, আপনারা সংস্কার করেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেন, কারণ স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে নাই। এখন আপনারাও যদি সেম কাজটা করেন, ইন্ডিয়াকে সেই সুযোগ সুবিধাগুলো দেন, তেল মারেন, তাহলে শেখ হাসিনাও তো ইন্ডিয়াকে তেল মারতো। তো একটা কথা বলি, ইন্ডিয়াকে ব্যবসা, ইন্ডিয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি ইলিশ মাছটা বাংলাদেশের মানুষ যে দামে কিনে দেয় সেই দামই দেন। হ্যাঁ, ইন্ডিয়াতে ওরা ভোগ করবে, আরামায়েশ করবে, আর আমরা কষ্ট করবো, তা তো হবে না। এটা তো হইতে পারে না। আমরা কষ্ট করলে ওদের কষ্ট করতে হবে, ডিরেক্ট কথা। আমরা কষ্ট করতে হলে ওকে কষ্ট করতে হবে, কিন্তু এত সুযোগ সুবিধা কেন দিতে হবে? কেন? আমরা তো দাসত্ব থেকে বের হওয়ার জন্য এত মানুষের জীবন দিছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে কি করতে? ওই দাসত্ব থেকে বের হওয়ার জন্যই তো হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। আমরা সেই গোলামি করার জন্য তো আর দেশ স্বাধীন করি নাই। এত মানুষের জীবন, পুরো দেশটা অর্থনৈতিক অবস্থা কি অবস্থা দেখেন নাই? শান্তি শৃঙ্খলা সব বিনষ্ট হয়ে গেছে। কি জন্য? অ্যাটলিস্ট আমরা দাসত্ব থেকে বের হতে চাই। এখন সাময়িক সময়ের জন্য কষ্ট হইলো, মানে ইন ফিউচারে আমরা গর্ব করে বলতে পারি উই আর বাংলাদেশি। এই জন্য কিন্তু দেশ স্বাধীন করছি। সেকেন্ড, 1971 দেশ স্বাধীন করে যেটা করতে পারিনি, কিন্তু 1971 জেনারেশন, এটা জেনারেশন এক না, 2024 জেনারেশন এক না। সো আমরা দেশটাকে সেভাবে গঠন করতে চাই। অ্যাটলিস্ট পৃথিবীর বুকে যে বাংলাদেশ নাম করে একটা দেশ যে আছে, এটা যেন মানুষ চিনে। সো আমরা যদি সেই দাসত্বই করি, আমাদের দেশের মানুষ অশান্তিতে থাক, কোনো সমস্যা নাই, আমরা শুধু সুবিধা বাইরের দেশকে দিই, আমরা ইন্ডিয়াকে নিয়ে মাতামাতি করি, আমরা আমেরিকা নিয়ে মাতামাতি করি, আমরা পাকিস্তানকে নিয়ে মাতামাতি করি, চায়নাকে নিয়ে মাতামাতি করি, তাহলে সার্বভৌম রাষ্ট্র রাখার কি দরকার? কেন? তা বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাখার কি প্রয়োজন? এটা তো প্রয়োজন দেখি না। সো অন্য দেশকে নিয়ে মাতামাতি করেন, ব্যবসা করেন, ট্রেড রাখার প্রয়োজন আছে, ব্যবসা করেন, দ্যাটস গুড, কিন্তু আগে দেশের মানুষের সুযোগ সুবিধাগুলো দেখে তারপরে করবেন। ডক্টর ইউনূস আমেরিকাতে আছেন এবং আমেরিকায় তিনি থাকাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রশ্ন খুব সিরিয়াসলি উঠে গেছে দেখি, কারণ গতকাল একটা টক শোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে, ডক্টর ইউনূস অনেক বেশি আমেরিকাকে বাংলাদেশের সাথে এনগেজ করছেন কিনা, এবং সেটা ভারতের সাথে এনগেজমেন্ট দেখে আগের সরকারের সাথে আমাদের যে ভয় ছিল সে ভয় আমরা পাবো কিনা, এই ধরনের একটা প্রশ্ন আমাকে টক শোতে করা হয়েছিল। সেখানে আমি সংক্ষেপে বলেছিলাম, সেটা একটু আমার অবস্থানটা বিস্তারিত বলতে চাই এখানে। আরেকটা ব্যাপারে আমার মনে হয় একটু কথা বলা দরকার। ডক্টর ইউনূস আরেকটা ইন্টারভিউ দিয়েছে আমরা নিউ ইয়র্ক টাইমসের সাথে, সেখানে তিনি মূলত ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন, কিন্তু অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থা আসলো এবং একটা পর্যায়ে নির্বাচনের আলাপ এসছে, এবং সেই আলাপের পর ডক্টর ইউনূসের মুখ থেকেও তিনি যা বলেছেন তাতে নির্বাচনের একটা রোড ম্যাপ, তাতে নির্বাচনের একটা টাইম ফ্রেম কি আমরা পাচ্ছি, এই প্রশ্নটাও আসতে পারে, সেটা নিয়ে কথা বলবো। এটা সত্য, ডক্টর ইউনূস আমেরিকাতে যাওয়ার পর অনেকের সাথে বসেছেন, অনেকের সাথে, কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ মানুষজন, বাইডেন বসে যাওয়ার পর নিশ্চয়ই আর ওই আলাপের কিছু নাই, কিন্তু বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, রীতি ভেঙে হয়েছে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট, তার বন্ধু, খুবই ক্লোজ বন্ধু বিল ক্লিন্টনের একটা সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে গেছেন। ক্লিন্টনরা এখনও খুবই ইনফ্লুয়েন্সিয়াল এবং জো বাইডেন তাদের প্রশাসনের সাথে কাজ করা মানুষ। তার সাথে গতকাল ফর্মাল বৈঠক করেছেন, তার সাথে দেখা করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, এবং ব্লিংকেনের পর যেটা জেনেছি আমরা, যে ধরনের কথাবার্তা এই ধরনের মিটিংয়ের পর হয় সেই ধরনের কথাবার্তাই বলা হয়েছে, সহযোগিতা বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, কিন্তু জরুরি কথাটা হচ্ছে তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন। এগুলো প্রত্যেকটার খুব গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে, এবং এটা ট্রু, উনি আমেরিকার সাথে অনেক বেশি এনগেজ করছেন, এটা মনে হতেই পারে। এটা অবশ্য আজকের ব্যাপার না, ব্যক্তি ডক্টর ইউনূস আমেরিকার সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড ছিলেন, এটা আমরা খুব ভালোভাবে জানি। এবং শুধু সেটাই না, আমেরিকার নিয়ন্ত্রণাধীন, প্রভাবাধীন অনেকগুলো সংস্থা, অর্থাৎ দুটো সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, আরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। কাগজে কলমে IMF এর প্রধান ইউরোপিয়ান হলেও IMF এর উপরেও আমেরিকার খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে। IMF এর প্রধানও ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, নতুন ঋণ নিয়ে আলাপ হচ্ছে। ফলে আমরা এটা বলতে পারি যে আমেরিকার সাথে তার এনগেজমেন্ট বা বাংলাদেশ সরকারের এনগেজমেন্ট বাড়ছে। এতে এই প্রশ্নটা সম্ভবত আসছে, কারণ টক শোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে এনগেজমেন্ট আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয় কিনা। মানে আমার কাছে কথাটা এরকম মনে হলো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই ধরনের একটা আলাপ আছে। সেই আলাপটা সম্ভবত এসছে কোথাও, সে কারণে আমাদের অন্তত সোশ্যাল মিডিয়া স্পিয়ারে নিশ্চয়ই হচ্ছে।
ভারতের সাথে আমাদের এনগেজমেন্ট কি ছিল আসলে? আমি এই প্রশ্নটা করি। ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোনো এনগেজমেন্ট ছিল না। ভারতের সাথে এনগেজমেন্ট ছিল তখনকার ক্ষমতাসীন রেজিমের এবং আরো স্পেসিফিকলি বললে শেখ হাসিনার। তার কাজ ছিল ভারতের সাথে এনগেজমেন্টের বিনিময়ে যত বেশি সম্ভব ভারতের স্বার্থ রক্ষা করে তার ক্ষমতা টিকিয়ে রাখা। ফলে যেটা হয়েছে, ভারতের সাথে এনগেজমেন্ট যত বেড়েছে এটা আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে, ভীতির কারণ হয়েছে। আমরা এখন প্রশ্ন করব, আমেরিকার সাথে এখন পর্যন্ত আমরা যা দেখছি এই এনগেজমেন্টকে কি সেভাবে দেখব? আমি অন্তত ব্যক্তিগতভাবে সেভাবে দেখছি না। ধরুন এখন পর্যন্ত তাদের এই যে এনগেজমেন্ট, সেটার বরং পজিটিভ ফল আমরা পাচ্ছি। আমাদের ঋণ প্রচুর পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমাকে অনেকে একটা কথা কমেন্টে লিখেছেন, এই ঋণের কথা যখন আগে বলেছি যে আমাদের ঋণ পেয়ে কি হলো, তো আমাদের শোধ করতে হবে। আমরা যখন চরম ডলার ক্রাইসিসে পড়ে যাচ্ছিলাম তখন আসলে ঋণও পাচ্ছিলাম না। আমাদের মনে থাকার কথা $4.5 বিলিয়ন IMF এর ঋণ পাওয়ার জন্য, যেটা ইকুয়াল মানে $500 বিলিয়ন করে দীর্ঘদিন ধরে দেয়া হবে, এই রকম ঋণ পাওয়ার জন্য বাংলাদেশের আগের সরকারটা প্রচুর চেষ্টা চরিত্র করেছে, অনেক রকম শর্ত মেনে নিয়েছিল। সুতরাং ঋণও খুব সহজে পাওয়া যায় না। আর এই মুহূর্তে যখন আমাদের ডলারের বড় সংকট আছে, তখন এই ঋণ পাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের অর্থনৈতিক স্টেবিলিটির জন্য ইম্পর্টেন্ট। আমরা এর মধ্যে দেখেছি যে আমাদের কার্ব মার্কেটে, বা অফিসিয়াল তো বটে, কার্ব মার্কেটেও ডলারের মূল্য টাকার তুলনায় আরও বেশি বেড়ে যায়নি, স্টেবল আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে টাকা কিছুটা মূল্য রিগেইন করেছে কার্ব মার্কেট। এটা খুবই ভালো লক্ষণ। তার মানে মানুষের মধ্যে এখন এই ডলার সংকটটা অনেক বেশি আছে, সেটা মনে হবে না। শুধু সেটা না, বাংলাদেশ যদি এই সংকট কাটিয়ে উঠতে থাকে, ওয়ার্ল্ড ব্যাংক IMF এর আরও বেশি লোন পেতে থাকে, তাহলে বাংলাদেশের ক্রেডিট রেটিং উন্নত হবে, এবং উন্নত যদি হয় বাংলাদেশের প্রাইভেট সেক্টরও ফরেন কারেন্সির লোন, আরও শর্ট টার্ম লোন, আমরা এগুলো নিয়ে একসময় অনেক আলোচনা করেছি আমার চ্যানেলেও, সেগুলো পাবে। ফলে বাংলাদেশের এই যে ডলারের সংকটজনিত অর্থনৈতিক যে সংকট, সেটা কমে যাবে। ফলে যে প্রভাবটা আমরা এখন পর্যন্ত দেখছি সেটা আমাদের জন্য পজিটিভ। এর চাইতে খুব গুরুত্বপূর্ণ একটা জিওপলিটিক্যাল ব্যাপারও আছে এখানে। আমেরিকা যখন বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বাড়াচ্ছে, তার ফুটপ্রিন্ট বাড়াচ্ছে, আমি আগেও বলেছি, বিশেষ করে ভারত, চায়নাও আছে, কিন্তু ভারতও, মানে চায়নাটা আমরা অনুমান করে নিতে পারি, কোনো একটা দেশে যদি আমেরিকার ফুটপ্রিন্ট বাড়তে থাকে সেটা চায়নাকে ফোবিক করে তুলবে, ভীত করে তুলবে, এবং চায়না চাইবে তার এনগেজমেন্ট বাড়াতে। এবং আমরা চাইনিজ অ্যাম্বাসেডারের বাংলাদেশে যথেষ্ট দৌড়ঝাঁপ দেখছি, তারা বিএনপির সাথে বসছেন, জামাতের সাথে বসছেন, এবং আমরা খেয়াল করব চীনের মানে ধরা হয় শি জিনপিং এর পর সবচেয়ে পাওয়ারফুল মানুষ ওয়াং ই, তিনি ফরেন মিনিস্ট্রি দেখেন এবং সম্ভবত স্টেট কাউন্সিলরও, তিনি ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন এবং চায়নার সাথে আমাদের এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলছেন। সুতরাং চায়না তো থাকবে, এটা আমরা কমন সেন্সে ধরতে পারি। কিন্তু এই সাউথ এশিয়াতে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, সেটা হচ্ছে ভারত অ্যাপারেন্টলি আমেরিকার অ্যালাই হওয়ার পরও ভারত আমেরিকা এখানে অনেক বেশি ফুটপ্রিন্ট তৈরি করবে, সেটা ভারত খুব একটা পছন্দ করে না। তার কারণ হচ্ছে তার খায়েশ আছে সে এখানকার সুপার পাওয়ার, রিজিওনাল সুপার পাওয়ার হয়ে উঠবে, এবং এই অঞ্চলে তার অনেক বেশি ফুটপ্রিন্ট থাকবে, তার হেজিমনি থাকবে। যদি ভারতের যে ধরনের ফরেন পলিসি, ভারত কোনোদিন সেটা আদৌ করতে পারবে এটা মনে করার কোনো কারণে, কিন্তু তার এটা মনে হয়। ফলে আমেরিকার ফুটপ্রিন্ট বাড়ার কারণে ভারতকে আমরা রাদার দেখবো যে সরকারের সাথে সে আরও বেশি কমিউনিকেট করবে, আরও বেশি এনগেজ করতে চাইবে, এবং অন্যান্যদের সাথে, অপরাপর শক্তিদের সাথে, বিএনপির সাথে ভারতের হাই কমিশনার দেখা করেছেন, সেটা আমরা দেখেছি, তাদের দৌড়ঝাঁপ আছে। জয়শঙ্কর আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন, তারা বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বাড়ানোর কথা বলছেন। সুতরাং আমেরিকার সাথে এই যোগাযোগ বরং ভারতকেও বেশ খানিকটা লাইনে আনতে সাহায্য করছে বলে আমি মনে করি, এবং সেটা আমাদের জন্য পজিটিভ হবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। আর আমেরিকার সাথে আমরা এখন আমাদের এনগেজমেন্টের কারণে সামনে, কথার কথা তাত্ত্বিকভাবে বলছি, যদি আমাদের কোনো ক্ষতি হয়, ক্ষতির কারণ হয়, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা তখন কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো, সেটা নিয়ে আলাপ করতেই হবে। তবে একটা কথা আমাদের মনে রাখা দরকার, বর্তমানে যে পৃথিবীতে আমরা বসবাস করি, আমাদের কোনো না কোনো দিকের সাথে কিছুটা হলো অ্যালাইনমেন্ট রাখতে হবে। একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার মতো বা কারো একেবারে পার্ট হয়ে যাওয়া না, স্ট্র্যাটেজিক সিরিয়াস রকম পার্টনারশিপ করে ফেলা না, কিন্তু ঝুঁকে থাকার প্রবণতা থাকতে হয়, থাকে, এটার মধ্যে দোষের কিছু নেই। স্বাধীন সার্বভৌম দেশগুলো ইন্টারন্যাশনাল নানান ক্যালকুলেশনে পড়ে, এবং তারা মানে কোনোখানে যদি বৈধ সরকারও থাকে, এতদিন আমাদের বৈধ সরকার ছিল না, এখনকার এটাকে আমি বৈধ সরকার মনে করি, ভবিষ্যতে আরও নির্বাচনের মাধ্যমে যদি হয়, তাকেও চাপে পড়তে হয়, তাকেও নানান রকম ক্যালকুলেশনের মধ্যে ফিট ইন করাতে হয়। আমি মানে ভারতের উদাহরণ দিয়েই বলেছিলাম আগেও যে ভারতের মতো এত পাওয়ারফুল একটা দেশ, এত বড় একটা দেশ, এত বড় বাজার আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি অ্যালাই, সেই ভারতও যখন রাশিয়ার সাথে তার দহরম চালিয়েছে, বিশেষ করে ইউক্রেন আগ্রাসনের পর তেল কেনা বাড়িয়ে রাশিয়ার ইকোনমিকে সাস্টেইন এবং সার্ভাইভ করানোর ক্ষেত্রে রোল প্লে করেছে আমেরিকা, এবং ওয়েস্ট তার জন্য বিশেষ করে ইউরোপ, আমেরিকার সাথে ইউরোপ মিলে সেটা খুব স্ট্রং ক্রিটিসিজম করেছে। ভারত খুবই পাওয়ারফুল দেশ, বড় দেশ, স্বাধীন দেশ, এবং এখানে একটা সহি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার থাকার পরও হয়েছে। সুতরাং কোনো দেশ কোনো দেশের চাইবে সে তার প্রভাব বলয় তৈরি করা। এখন আমাদের দেখার ব্যাপার হচ্ছে আমাদের এই প্রভাব বলয় আমাদের ক্ষতি করছে কিনা লাভ করছে। আমি ডক্টর ইউনুসের আমেরিকার সাথে এবং আমেরিকার সাথে এনগেজমেন্ট মানে সেই ক্ষেত্রে পশ্চিমা, বিশেষ করে ইউরোপের এনগেজমেন্টও বাড়া, সেটাকে আমি আমার দিক থেকে পজিটিভ বলে মনে করি এখন পর্যন্ত অন্তত। আবারও বলছি, দিনের শেষে দেশের স্বার্থে সবকিছু। যদি দেখা যায় কখনো সেই এনগেজমেন্ট আমাদের জন্য খুব বড় ক্ষতির কারণ হচ্ছে, ডক্টর ইউনুসের এনগেজমেন্ট তার বেনিফিট করছে, দেশের ক্ষতি করছে, শেখ হাসিনার মতো, তাত্ত্বিকভাবে বলছি, আমি কখনোই বিশ্বাস করি না ডক্টর ইউনুস তেমন কিছু করবেন, কিন্তু যদি করেন সেক্ষেত্রে আমরা সরগোল করবো, প্রতিবাদ করবো, কোনো অসুবিধা নেই।
আরেকটা ব্যাপার নিয়ে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো নির্বাচনের সময়সূচি। নিউ ইয়র্ক টাইমসের সাথে একটা ইন্টারভিউতে তাকে নির্বাচন নিয়ে জিজ্ঞেস যখন করা হয়েছে তখন তিনি বলেছেন এরকম, আমি ভিডিওটা শুনলাম, সেখানে উনি বলছেন খুব বেশি দূরে না, তো ফার হবে না, এটা একটা রিজনেবল টাইমের মধ্যে নির্বাচন হবে। তখন যিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন সেই জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করেন রিজনেবল টাইম বলতে তিনি কতটুকু বোঝেন। তিনি সেটা অবশ্য খুব স্পষ্ট করেননি বরাবরের মতো, কিন্তু একটা ঘটনা বলেছেন যেটা আমরা আগেও শুনেছি, তারপরে এখানে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। তিনি বলেছেন যে আমরা আগে সংস্কার করব। তিনি সংস্কারের জন্য যে 6টা কমিশন তৈরি করা হয়েছে সেগুলোর কথা বললেন এবং তারা 3 মাসের মধ্যে তাদের রিপোর্ট দেবে। রিপোর্ট পাওয়ার পর এটাকে ব্লু প্রিন্ট বলছেন, সেই ব্লু প্রিন্ট থেকে আমরা ব্লুপ্রিন্ট নিয়ে তারা কথা বলবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং একটা কনসেনসাসে আসার চেষ্টা করবেন। সেই কনসেনসাস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং, সেখানে উনি বলছেন সেই কনসেনসাসে যে জিনিসগুলো এখন করা যাবে বা করা হবে বলে সবাই স্বীকার করবে, মানবে, সেগুলো এখনই করে ফেলা হবে। আর যেগুলো মনে করে সবাই যদি মনে করে কনসেনসাসের মাধ্যমে যে ইলেক্টেড গভর্নমেন্ট এগুলো করবে, তাহলে সেগুলো ইলেক্টেড গভর্নমেন্টের মাধ্যমে হবে, সেটা উনি বলছেন। তারপর আবার তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তাতে কি সময় লাগবে, কি কাজ বাকি থাকবে নির্বাচনের জন্য। তখন তিনি বলছেন যে এরপর সাজেশন অনুযায়ী নির্বাচন কমিশন তৈরি হবে এবং একটা ভোটার তালিকা তৈরি হবে, তারপর নির্বাচন। এভাবেই বলছেন। তাহলে সময়গুলো আমার মনে হয় যে সামহাউ সেনাপ্রধান যে ধরনের একটা ডেডলাইন দিয়েছেন বা টাইম ফ্রেম দিয়েছেন, ডেডলাইন বলবো না, টাইম ফ্রেম দিয়েছেন 1.5 বছর, মোটা দাগে ডক্টর ইউনূসের ব্যাপারটা সেই রকমই মনে হয়েছে। 3 মাস মানে এই বছর শেষ হবে। উনি ওনার ভাষণে বলেছেন 1-2 সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ করবেন এবং সেটা অনুযায়ী যদি বাকি কাজ করতে হয়, নির্বাচন কমিশন ফর্ম করা এবং অন্যান্য সংস্কার 6 মাসের মধ্যে বেসিক সংস্কারগুলো করে ফেলা অসম্ভব না। তারপরে একই সাথে ভোটার তালিকা তৈরি করার জন্য সবার আগে নির্বাচন কমিশন তৈরি করা, সেটার জন্য একটা আইন তৈরি করে নির্বাচন কমিশন তৈরি করা, এইসব কাজ গুছিয়ে ফেলা আছে সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা ক্ষিপ্ত ছিলেন বা তার মধ্যে যে ভয় ছিল সেই ভয়ের জায়গাটা কিন্তু ইতিমধ্যে কেটে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলে দিয়েছেন তিনি নির্বাচনে আসলে যাবেন না বা প্রধানমন্ত্রী হওয়ার কোনো লোভ তার নাই, বাংলাদেশকে সংস্কার করতে চান। তো এর মাঝখানে নির্বাচনের জন্য খুবই তোড়জোড় বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছে বিএনপি, জামায়াত ইসলাম সহ বাকি যারা আপনার দলগুলো আছেন। প্রশ্ন উঠেছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসলে কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না। ধরেন আওয়ামী লীগ বিহীন যদি কোনো নির্বাচন হয় সেটা আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু গ্রহণযোগ্য হবে। এখন আমরা অতীত ইতিহাসে যদি একটু ফিরে যাই, বিএনপিকে ছাড়াই আওয়ামী লীগ নির্বাচন করেছে, সেখানে ডামি প্রার্থী থেকে শুরু করে নানান ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে, কিন্তু সারা পৃথিবী সেই নির্বাচনকে কিন্তু মেনেও নিয়েছে, আর এটা সাক্ষী আওয়ামী লীগ নিজেই। এখন এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে কিনা, আওয়ামী লীগের আজকে একটা অফিসিয়াল শক্ত বক্তব্য আসছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অজ্ঞাত স্থান থেকে বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এখন এই নির্বাচন হবে না, সেটা কি আওয়ামী লীগ নির্বাচন আটকাবে নাকি আসলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। আপনার গতকালকে রাতে হানিফের ব্যক্তিগত সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম টুটুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য সামনে আসছে। বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন বদিউল আলম মজুমদারের দেওয়া বক্তব্য, আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখার ষড়যন্ত্র করার যে নীল নকশা করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তো বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতন ঐতিহ্যবাহী প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে প্রচেষ্টা চালাচ্ছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আর বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন এই লম্বাচূড়া বক্তব্যের মধ্যে ওনার যে বক্তব্য, যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা দেখেছেন যে সজীব ওয়াজেদ জয় তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন, সেনাপ্রধানকে ধন্যবাদ দিয়েছেন যে 18 মাস একটু বেশি হয়ে গেছে, আর একটু আগে দিলে ভালো হয়তো আওয়ামী লীগ নির্বাচনে পাশ করবে। এটা হচ্ছে সেলফ কনফিডেন্স সজীব ওয়াজেদ জয়ের। তো এর পরপরই আমরা দেখলাম যে মাহবুবুল আলম হানিফ তিনিও আপনার এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে হয়নি, ভবিষ্যতেও হবার সম্ভাবনা নেই। আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধিত্ব করেছে, সুতরাং আগামী দিনেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রশ্ন হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার মতন বৈধতা আওয়ামী লীগের থাকবে কিনা। এখন আওয়ামী লীগ একটা জিনিস সিস্টেম চালু করে গেছে, জামায়াত ইসলামকে নির্বাহী আদেশে কিন্তু ব্যান করে দিছিল। যদি আজকে দিনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এই বৈষম্য বিরোধী আন্দোলন সফল না হইতো, তাহলে কিন্তু জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না। আদালতের রায়ে কিন্তু এটা হয়ে গেছিল। এখন জামাতের ভাগ্য ভালো, আওয়ামী লীগের কপাল খারাপ যে পতন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধাপরাধ বিচার যে ট্রাইব্যুনাল, সেখানে যে গণহত্যা সহ আরও বেশ কিছু ইস্যুতে বলা হয়েছে যদি কোনো দল অপরাধী হয়, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা দল, তাহলে 10 বছর পর্যন্ত তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। এখন ধরেন যদি এই প্রসিকিউশনে এই বিষয়টা চলে আসে, মামলাটা চলমান হয়, 18 মাসের মধ্যে এরকম একটা রায় হয়ে যায় যে আওয়ামী লীগকে 10 বছরের জন্য ব্যান করা হয়, তাহলে আসলে নির্বাচনটা কোনমুখী হবে। এখন ওই যে আমরা যতটুকু দেখছি যে আইনের কায়দায় রেখে বা আইনের মার পেঁচে আওয়ামী লীগ যেমন নির্বাচনগুলো করেছে, সামনে বিএনপি একই স্টাইলই করবে যদি বিএনপি ক্ষমতা পাশ করে আসে, কারণ আদালতের উপরে তো কারোর কোনো এখতিয়ার নাই। এই কথা আওয়ামী লীগের নেতারা সবসময় বলতো। সমস্যা হচ্ছে যে সময়ের বিপরীতে গিয়া আজকে একই জিনিস আবার তাদের উপরে ফিরে আসছে। তখন আমরা
এত শক্ত ভাষায় বলতে পারি না, বাট বলছি যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা বেটার হবে। কিন্তু আওয়ামী লীগ বলছে এটা মাটি দিয়ে ফেলছে বা এটা সংবিধানে নাই, এটা বদলাই গেছে। এখন তো সংবিধানই সংস্কার করা হচ্ছে। তারপরেও প্রশ্ন হচ্ছে যে এই যে আওয়ামী লীগের একটা জনসংখ্যা আছে, তো কম বেশি আছে, যেই সংখ্যাটা আছে, যদি তাদেরকে বাহিরে রেখে নির্বাচন হয়, এই ভোটগুলো আসলে কাদের পক্ষে যাবে? তখন আমরা হয়তো দেখতে পারি, যেমন এই লাস্ট ইলেকশনগুলোতে আমরা দেখছি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না নিলেও বিএনপির নেতাকর্মীরা কিন্তু লোকাল এরিয়াতে ভালোই দাম টাম পাইছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যখন দাঁড়াই গেছিল তখন কিন্তু আবার তাদের ভালো মূল্যায়ন হয়েছে, জামাতের মূল্যায়ন হয়েছে। তো হয়তো এরকম মূল্যায়ন হবে। অথবা এই ইস্যুতে আসলে কে কথা বলবে? যে আমেরিকা, যে ভারত বা সারা পৃথিবী আওয়ামী লীগ যখন নির্বাচনগুলো একতরফা করছে, একটা দৃশ্যত মানে বিনা ভোটেই নির্বাচনগুলো হয়েছে, সেগুলো তো ম্যান্ডেট দিচ্ছে। তার মানে আগামী দিনে বাংলাদেশে একই স্টাইলে যদি নির্বাচন হয় সেটাকে ম্যান্ডেট দিবে, 100% ম্যান্ডেট দিবে। এখন আওয়ামী লীগ যদি ব্যান না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আর বাকিগুলো যে রাজপথে আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ, সমাবেশ, এখন ওইটা নিয়ে হয়তো পরবর্তী সময় কি করা যাবে, আইনের মাধ্যমে তো সব কিছু রফা দফা করা হয়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে। সজীবাজের জয় থেকে মাহবুল আলম হানিফ, তারা সবাই মনে করছে এখনও যদি নির্বাচন দেয় আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। এটা প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।